আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। পাগল করে মরি হায় হায় রে ও মা, আগুনে তোর আমি বনে ঘ্রাণে। পাগল করে ও মায়া ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। যাত্রাটি উদ্বোধন করতে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা। শুরুতে সুপন্থী সংসদকে আমি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা 1971 সালে প্রথম মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য সেই দিনকার সেই বিভীষিকা দিনে, সম্ভবত সেটা ছিল 20 এপ্রিল, আমরা যে রৌমাইতে গিয়েছিলাম, রৌমাই থেকে যুদ্ধ করেছি। আজকে আবার এই 41 বছর পর আমরা আবার সেই রৌমাইতে রওনা হচ্ছি কিছু সুপন্থী সংসদের কার্যক্রম অংশগ্রহণ করার জন্য। আমাদের কাছে অত্যন্ত আনন্দ লাগছে এই জন্য যে আমরা 71 সালে প্রথম যে রৌমাইতে ট্রেনিং গ্রহণ করি, সেই রৌমাইতে আমরা যাচ্ছি। বহুদিন দেখিনি রৌমাইতে মুক্তিযোদ্ধাদের শুরু রৌমাই। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি, শব্দ করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। আমাদের বীর মুক্তিযোদ্ধা ইনি হচ্ছেন আজিজুল হক প্রধান। ইনি আমাদের আলতাফ সুবেদার কোম্পানিতে কোদালকারীতে যুদ্ধে অংশগ্রহণ করেন। ইনি তুরার হায়ার ট্রেনিং মুক্তিযোদ্ধা। ওয়াশিকার মোহাম্মদ ইকবাল মাজু, ইনি বীর প্রতীক মাহবুবে রঞ্জু কোম্পানির বিশিষ্ট মুক্তিযোদ্ধা।
সাকোয়া বদলার বলে সবাই চেনে, অত্যন্ত সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। ইনি হচ্ছেন আমাদের হায়ার ট্রেনিং তুরার হায়ার ট্রেনিং বীর মুক্তিযোদ্ধা। এনারা দুই ভাই বীরু ধীরু, দুইজন আমাদের রঞ্জু কোম্পানি যুদ্ধ করছেন। আমাদের নূর নবী ভাই, ইনি ফাইরুল কোম্পানি, পরে সবুজ ভাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। ইনি একদম ঐতিহাসিক নান্দিনার যুদ্ধে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। মকবুল উদ্দিন সরকার, ইনি সেনাবাহিনীর একজন মুক্তিযোদ্ধা। ইনি 2MF কোম্পানিতে ছিলেন আলতাফ সুবেদার। এই যে রাজীবপুর সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উনি বর্তমানে গাইবান্ধা শহরে উনি সরকারি চাকরি করতেন। বর্তমানে গাইবান্ধা শহরে ওটা প্রফেসর কলোনিতে ওনার বাসা। উনি সবুজ কোম্পানি, খয়রুল কোম্পানি, দুই কোম্পানিতে ছিলেন। কামারজানি যে যুদ্ধ আছে সেই যুদ্ধে তিনি সবুজ কোম্পানির অংশগ্রহণ করেছেন। অনেক যুদ্ধ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ এনি। রতনপুর যে যুদ্ধ হয় পাকার্মির সঙ্গে, সেই সাংঘাতিক এক যুদ্ধ। সেই যুদ্ধে দেলোয়ারের ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ। ওনার বাড়ি গোবিন্দগঞ্জে, উনি সরকারি চাকরি এখনও করতেছেন না, সরকারি চাকরি করতেছেন। মানে খুবই মানসিকভাবে মুক্তিযুদ্ধের চেতনা ইনি ধারণ করেন। ডাকনাম ইমতাজ, ইনি হচ্ছেন গোবিন্দগঞ্জে বাড়ি, মহিমাগঞ্জ সুগার মিলে উনি থাকেন, ওখানে চাকরিও করেন। তো উনি হচ্ছেন BLF-এর, কিন্তু আমাদের সঙ্গে সব সময় উনি ওতপ্রোতভাবে জড়িত থাকেন। দেলোয়ারের সাথের মুক্তিযোদ্ধা আমাদের রাজ্য কোম্পানির, ইনি প্লাটুন কমান্ডার ছিলেন। রতনপুরে যে যুদ্ধের মূল নায়ক ছিলেন। আর এখান থেকে ইনি গেছে। ইনি সাইদুর রহমান, ঢোলভাঙ্গার বাড়ি, পলাশবাড়ির। ইনি সাদুল্লাপুর পলাশবাড়ি, ঢোলভাঙ্গা কিন্তু সাদুল্লাপুরের অংশে বাড়ি পড়ছে। ইনি নান্দিনার যে বিখ্যাত যুদ্ধ আছে, যে যুদ্ধে বহু মুক্তিযোদ্ধা মারা যায়, সেই যুদ্ধের ইনিও একজন বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। সেই যুদ্ধে অত্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে অনেক মুক্তিযোদ্ধাদেরকে উনি ওই অন্য এলাকা, অন্য জেলার মুক্তিযোদ্ধাদেরকে ইনি ওখান থেকে বের করে নিয়ে আসতে খুব সাংঘাতিক ভূমিকা পালন করেছেন। ইনি সফল অপারেশন, এনার হচ্ছে সবচেয়ে বড় অপারেশন হচ্ছে কামারজানি। উনি হায়ার ট্রেনিং করছেন তুরায়। ওনার একটা কোম্পানি, উনি শেষ পর্যন্ত কোম্পানি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমরা তাকে মুক্তিযুদ্ধের যত রকম অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের যত রকম সংগ্রাম, সবসময় ওনাকে আমরা পাই। উনি এখন পর্যন্ত, বয়স আমাদের চেয়ে অনেক বেশি হলেও এখন পর্যন্ত নির্ভীকতার সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের রাজীবপুরের মুক্তিযোদ্ধা, উনি সুলাইমান, ওনার এখানে বাড়ি। আর ওনার হচ্ছে একই নাম আপনার ফজলুল হক। আমি 29শে মার্চ 1971 সালে আমি মুক্তিযুদ্ধে রওনা দিই। তারপরে ব্রহ্মপুত্র পার হই। পার হওয়ার পরে এই পাশ দিয়ে আমরা কিন্তু চলে যাই একদম ইন্ডিয়া, কালাচ্চর বর্ডার যায়। ওখানে ইউথ ক্যাম্পে আমাদেরকে একটা স্থান দেয়। ওখান থেকে আমাদেরকে ভারতে ট্রেনিং নিয়ে যায় তুরাতে আমরা হায়ার ট্রেনিং দেই। হায়ার ট্রেনিং দেওয়ার পরে আবার আমাদেরকে আরও উন্নত হায়ার ট্রেনিংয়ের জন্য আবার নিয়ে যায়। সেখানে আমরা তুরাতে যাই, আমরা রাইফেল, স্ট্যান্ড গান, তারপরে মাইন, সেন্টিটেক মাইন, তারপরে ডেটোনেটর, সিফটিফুজ, স্পটেক্স, প্রাইমার, তারপরে হাই এক্সপ্লোজিভ, লোয়ার এক্সপ্লোজিভ, ডেটোনেটর, যেটাকে এটা হলো গেরিলার জন্য। তা আমি বললাম যে না, এই গেরিলা দুটো একটা মানুষ মারিয়ে আমার কোনো স্বাদ নেই, এর থেকে কোনো বড় ট্রেনিং আছে কি না। তখন তারা উদ্গ্রীব হলো। তখন তারা স্পেশাল ট্রেনিং নিয়ে গেল। তিব্বত বর্ডারে একটা সেন্টার ছিল, সেখানে আমাদের নিয়ে গেল। আমাকে নিয়ে গেল। তারপরে ময়মনসিংহের কয়েকজন ছেলে, মনসুর নামে এক ছেলে, মুন্সিপাড়ায় মনসুর। তারপরে আপনার আরও একটা ছেলে ছিল, ওর নাম হলো আনোয়ার। তারপরে রফিকুল ইসলাম, সে মারা গেছে, ওর বাড়ি হলো আপনার লক্ষ্মীপুর। তারপরে আর একটা ছেলে ছিল, খুব তখনকার MA পাস, ওর নাম হলো সানা। তারপরে হলো আপনার করিম, আব্দুল করিম। এরা সহকারে আমাদেরকে হায়ার ট্রেনিং নিয়ে সেখানে যা আমাদেরকে ট্রেনিং দিল ব্লান্ডার সাইড, রকেট লঞ্চার, আর্টিলারি, যে RR এবং আর্টিলারি এবং ব্লান্ডার সাইড, রকেট লঞ্চার যদি আমরা সেই দিন না শিক্ষা দিই, যে আমাদের যে কোদালকাঠিতে বলতেছে এই সমস্ত রাইফেল, যেমন HMG যদি শিক্ষা না করলো, তাহলে সাকওয়ার সাহেব এই HMG চালাইতে পারতেন না। আমরা যদি ওই ব্লান্ডার সাইড যদি আমরা চালাইতে না পারতাম, আমরা যদি আর্টিলারি না চালাইতে পারতাম, RR না চালাইতে পারতাম, তাহলে কিন্তু আমাদের ওই গানবোট দুটাকে ধ্বংস করা আমাদের পক্ষে খুব কষ্টকর।
আমরা সেখানে যাই, বৃষ্টির মতন আমাদেরকে গুলি করতেছে, উপর দিয়ে প্লেন দিয়ে শেল করতেছে, আমরা তার ভেতর দিয়ে আমাদের তখন তো মনে করেন যে আজ না হয় কালকে মরতে হবে, কালকে না হয় পরশু দিন মরতে হবে। আমরা কিন্তু মানে আপ্রাণ চেষ্টা করি, আমরা যুদ্ধ করি এবং সেই যুদ্ধে ওখানে কিল মোর দ্যান 1000 মিলিটারি, প্রায় 1000 মিলিটারির মতন তারা মারা যায়, আমাদেরও 20-50 জন লোক মারা যায়। এবং তার মধ্যে অন্য অন্য ডিস্ট্রিক্টের কথা বলতে পারবো না, আমাদের গাইবান্ধা জেলার আলতাফ এবং সামাদ নামে বাইদেখালি 2টে ছেলে মারা গেছে, আর অন্য অন্য জায়গায় দিনাজপুর মারা গেছে, ময়মনসিংহ মারা গেছে, বরিশাল মারা গেছে, বিভিন্ন একটা জায়গাতে তো এক জেলা নিয়ে থাকে না। তাহলে আমাদের গাইবান্ধার কিন্তু 2টা ছেলে সেই দিন মারা গেছে, সেটা হলো আলতাফ আর সামাদ। তারপরে আমরা কিছু মিলিটারিকে আমরা অ্যারেস্ট করার মতো ক্ষমতা হয়েছিল। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করছি। আমরা ইতিপূর্বে এখন বলতে হয়, আমি মানে আগেই বলছি, এর আগে আমরা কিন্তু এখানে আসলাম কেন, এই যুদ্ধে আসলাম কেন, মানে বীর উত্তম বীর কর্তৃ আলতাফ সুবাদার আফতাব হোসেন এনি তখন এটা আক্রমণ করবে, এই মুক্ত জায়গা থেকে পাকিস্তান বাহিনী যখন আক্রমণ করবে, আমরা তখন চিনছিল দালু, যেটা মানে কামালপুর নামে পরিচিত, সেখানে আমরা 225 জন লোক যাই, সেটা হলো তোতামিয়া হাবিলদার, একজন আর্মির হাবিলদারের আন্ডারে। সেখানে আমরা 225 জনকার মধ্যে 41 জন লোক বাঁচেছি। এই 41 জনকে এখানে আমাদের কানিয়ে মানে তারা নিয়ে আসে। এই 41 জন লোক আমরা বীরত্বের সহিত যুদ্ধ করি এবং আমরা এখানে সম্পূর্ণভাবে আমাদের দখল তারা এই যে হাজার হাজার লোক গানবোট এরা দিয়ে আক্রমণ করছিল, কিন্তু আমরা তারা পাইনি। এর মধ্যে কিছু আর্মিরও বহু লোক ছিল আর কি আমাদের সাথে সহযোগিতা করছে, যেমন মনে করেন মান্নান সাহেব ছিল, রেজাউল সাহেব ছিল, করম আলী সুবেদার করম আলী সাহেব ছিলেন, তারপরে আপনার রুহুল আমিন সাহেব ছিল। মিলবে না এই দেশে যে আমাদের বঞ্চিত হচ্ছি, এটা কিন্তু আমরা 8-9 থেকে বুঝে আসছি এবং তখন থেকে আমরা বিভিন্ন যে আন্দোলন হয়ে আসছিল ওই বাঙালির পক্ষে ভাষা আন্দোলনে সব কিছুতে শরিক হতে হতে আমাদের মনের মধ্যেই এসে গেছিলো। এবং সেখানে বঙ্গবন্ধু যখন মানে নির্বাচনে অংশগ্রহণ করলেন, তখন নির্বাচনের সময় যে কথাগুলো বললেন সেটাতে আমরা আশাবাদী হলাম। এবং পাশাপাশি যখন ওনাকে নির্বাচন থেকে ওনাকে জেতার পরে ওনাকে যখন ক্ষমতা দিচ্ছিলেন না, তখন আমরা আরও মানে ইয়ে হলাম, যে কনফার্ম হলাম যে এটা আমাদেরকে নিতে হবে জোর করে। উদ্দেশ্য এটাই, আমাদের চেতনা এটাই ছিল যে আমাদের দেশকে স্বাধীন করতে হবে, যার জন্য আমাদেরকে ডাকতে হয়নি। বঙ্গবন্ধু বলছে তোমরা যা 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 আছে তাই নিয়ে সংগ্রাম করো, ঝাঁপিয়ে পড়ো। আমরা সেই হিসাবেই চলে এসেছি। আমরা গাইবান্ধার থেকে 17 এপ্রিল গাইবান্ধায় পাকারমি দখল করে নেয়, আমাদের অবরোধ ভেঙে দিয়ে দখল করে নেয়। আমরা 20 তারিখে এই 20 তারিখে রাজীবপুরের উপর দিয়ে আমরা রৌমারি যাই এবং রৌমারি থেকে এই 4-5 দিন পরেই আমরা মানকাচর যাই। না, 4-5 দিন রৌমারি থাকার পর মানকাচর যাই। মানকাচরে যেদিন যাই 26 কি 25 এপ্রিল, সেই দিন রাতেই আমরা রৌমারি থানা অপারেশন করে বিএসএফকে নিয়ে। তো মূল কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনাটা এই যে আমাদের মধ্যে আসলো ছাত্র, এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে একদিন আসলে মুক্তিযুদ্ধের রাজনীতি, মুক্তিযুদ্ধের বাঙালি বঞ্চিত, বঙ্গবন্ধু সহ সকল নেতৃবৃন্দ, ভাসানী মৌলানা ভাসানীর বক্তব্য সব কিছু কিন্তু আমাদেরকে উজ্জীবিত করেছিল মুক্তিযুদ্ধের। জি, ধন্যবাদ সবাইকে। যে ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চাকরি করে প্রাইভেট সেক্টরকে খুব সুন্দরভাবে গড়ে তুলতেছে। আমি দেখলাম যে চাকরিজীবী যারা হয়তো অনেকে ঘুষ টুস দিয়ে চাকরি করতেছে, সরকারি চাকরি, কিন্তু সেখানে তারা চাকরি করতে টাকা মানে রোজগারের জন্য। কিন্তু এই যে বিভিন্ন যে প্রাইভেট সেক্টরের চাকরিগুলো আছে, এই যে ছেলেগুলো যে বিভিন্ন ধরনের যে উন্নয়নটা হচ্ছে আপনার, এটা কিন্তু চমৎকার হচ্ছে আমাদের নিউ জেনারেশনের উপরেই নির্ভর করে সব কিছু। আমরা যেমন ওই সময় নিউ জেনারেশন মুক্তিযুদ্ধের সময় এখন, আর একটা এটা তো খুব ভালো কথা যে তোমাদের মতো ছোট ছোট ছেলেরা কেবল তোমরা মানে এর দিকে যাচ্ছ, তোমরা আমাদের নিয়ে চিন্তা করতেছো, এটাই তো আমরা মনে করি নিউ জেনারেশনের জন্য বিশাল যে আমাদের নিয়ে আসলা মুক্তি, এটাই তো তোমাদের মধ্যে চেতনা আছে বা তোমরা কিছু করতে চাচ্ছ, এই জন্যই তো আমরা আশাবাদী। চলে গেছে, আমি আরও ডিটেলস বলবো না, এটা তোমরা বুঝে নিও। আর সব কিন্তু চলে গেছে অন্যদিকে, চেতনার দিকে, চেতনা খালি মুখে ধারণ করতে পারে নিউ নিউ জেনারেশন অনেক কিছু করতে পারবে, করবেও নিউ জেনারেশন, সেটা আমার আশাবাদী। আমরা সব জায়গায় দেখতেছি ইয়ং জেনারেশনরা অর্থনৈতিকভাবে যখন আসছে এবং রাজনৈতিকভাবে আসবে। আমরা রাজনীতিতেও দেখতেছি ইয়ং জেনারেশন যারা এখন জড়িত হয়েছে বিভিন্ন রাজনীতি, সেখানেও তাদের কথাবার্তা বোঝা ওরা অত্যন্ত মানে পুরাতন ধাতুর চাইতে আশা
বলতে এবং ক্ষমতার উৎস। ইয়ং জেনারেশন যদি সত্যিকার অর্থে সৎ এবং মানে সৎ এবং নিষ্ঠাবান এবং সত্যিকার অর্থে জনদরদি যদি দেশপ্রেমিক যদি সংগঠন গড়ে তুলতে পারে তাইলে মুক্তি হবে, তাছাড়া মুক্তি হবে না। ইন্ডিভিজুয়ালি দেশকে ঠিক করা যায় না, কোনো একটা সেক্টরকে নিয়ে দেশকে ঠিক করতে গেলে পলিটিক্সের সঙ্গে পলিটিক্সের সৎ ইয়াং জেনারেশন সৎ মানে শক্তিশালী ছেলেপুলেদেরকে ইয়ং জেনারেশন অবশ্যই রাজনীতিতে আসতে হবে, রাজনীতি ছাড়া এটাকে ঠিক করা যাবে না। সে মুক্তিযোদ্ধা তোমাদের এই পরিকল্পনায় আসতে সাহস পাবে না। আমি অনেককে বলেছি, আমি জানি এই লোকটা যুদ্ধ করে নাই, কিন্তু পরে বলবে যে আমি তো কোদালকাটির যুদ্ধে বাঘ মারছিলাম, তবে আমাকে রাখলো না কেন? সেজন্য কিন্তু আমি বলছি তাকে, তারা আসতে অসুস্থ, কারণ আসে বলতে হবে তো। আমি যখন আমি এই রাজীবপুরে ট্রেনিং করছি এই কথাটা এই লোকগুলোর সামনে যদি আমি মিথ্যা বলি, এই লোকগুলো তো এখনই আমাকে ধরবে না। তো সেই জন্য ওই লোকগুলো আসে নাই। সেই জন্য তোমরা যদি এই জিনিসটা করো, অন্ততপক্ষে সত্যিকার যে মুক্তিযোদ্ধা যুদ্ধ করে তালিকা কি করে সরকার, যে যুদ্ধ তাদের ব্যাপারটা তোমরা জাতির কাছে তোমরা এটা উপস্থাপনা করতে পারবে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা যেন মানে যারা ফলস মুক্তিযোদ্ধা তাদের জন্য মানে সঠিক তদন্ত করে সরকার এবং ফলসগুলোকে যাতে বাদ পড়ে এই ব্যাপারে আপনারা একটু ভূমিকা রাখবেন। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে। তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। ডিফেন্সে ছিলাম। আমার ডিফেন্স ছিল মাছবাড়ির চর, কাচির চর, প্রধান কাচির চর, মাছবাড়ির চর, সিদের চর। এই সময় যখন সংবাদ আসে যে পাকার মিলে চলে গেছে কামারদানি ক্যাম্প ছেড়ে, তখন আমার কোম্পানি নিয়ে আমি মার্চ করি কামারদানিতে। আর পালোয়ান হামিদ পালোয়ান কালা শোনা হয়, সে গাইবান্ধার দিকে অ্যাডভান্স করে। 24শে নভেম্বর আমি ওইখানে ওদের ক্যাম্পে উঠি, কামারদানি ক্যাম্পে। 25 মার্চ যায়। 26 মার্চে আমি 25 মার্চের রাতে আমি শুতে যাবো আমার ওই স্কুলেই পাক আর্মির ক্যাম্পে, ওখানে ছেলেদের বিছনা করে দিয়ে। তখন সংবাদ আসে যে রাজাকারেরা, বিশেষ করে শালু রাজাকার, কামারদানি সেরা রাজাকার শালু, সে কিছু রাজাকার এবং আর্মি নিয়ে মাথায় বাংলাদেশের ফ্ল্যাগ বান্ধিয়ে এদের পালোয়ানের উপর আক্রমণ করছে, পরে পালোয়ান পিছিয়ে গেছে। তখন আমি ছেলেদেরকে আমি ওখানে শুতে দিয়েছিলাম, কিন্তু তাদেরকে আমি রাতে ওখান থেকে সরাই দেই। 4টে সেকশনে ভাগ করে, একটা সুইচ গেটে পাঠাই, আর একটা পাঠাই হলো কমলের বাজার, আর একটা পাঠাই হলো জুগুরখাওয়া, এই 5 দিকে করে দিই। আমার কথা ছিল যে আমি কামারদানিতে থাকবো এবং সকালবেলা রেকি করবো যে আসবে কি না আর্মি, কারণ আমার সন্দেহ ছিল যে আর্মি আমার উদ্যোগ রেড করবে, যে আমার এসএলআর 3টা ফায়ার করবো, তারপর সবাই ক্লোজ হবে। আমাদের এসএলআর ফায়ারের শব্দের সঙ্গে পাক আর্মিদের কোনো শব্দ মিলত না, এই জন্য। কিন্তু দুঃখের বিষয় যে মানুষের মৃত্যু যেমনভাবে একজনকে টালে আনে, এই ছেলে 10টাকে চালা যায়, যেখানে আমি সুইচ গেটে পাঠাইছিলাম, তার মধ্যে 5টা ছেলে চিন্তা করে যে কামারদানি তো বহু দূরে, সাইদুর ভাই কখন ফায়ার করবে, আমরা কিছু আগে থাকি, যার জানি আমার সিগন্যালের আগেই তারা চলে আসে। আমি সকালবেলা উঠে দেখি সম্পূর্ণ কামারদানিটা পাক আর্মি আর রাজাকাররাই ঘিরে ফেলছে। তখন আমি চিন্তা করতেছিলাম কী করব, আমি তো মাত্র 3 জন, আর আমার সঙ্গে তখন এলএমজি ছিল, এলএমজি আমি 2 দিকে পাঠাইছি। এর মধ্যে এই 5টা ছেলে, তার মধ্যে প্রধান হলো রাব্বানি, আর একটা আছে বাদশাহ, আরও 3 জন। এরা এদের রেঞ্জে আসে যায়, নবাব আসাদুজ্জামান নবাব। এরা আসে যায়, বান্দি আসতেছে ঠিক পনির মেয়ে বাড়ির সঙ্গে, শালুর বাড়ির সামনে পাক আর্মিরা এদেরকে দেখে এদের উপর আক্রমণ চালায়। কিন্তু সঙ্গে সঙ্গে আমার ওই 5টা ছেলে বান্দের উপর পজিশন নিয়ে পাক আর্মির উপর আক্রমণ চালায় এবং ফায়ার করে। ফায়ারে ওখানে স্পটে 2টা পাক আর্মি মরে যায়। সেটা আমি পরবর্তীতে জানতে পারছি ওখানে দর্জির কাছে, যে 2টা পাক আর্মি থেকে সালাতে করে নিয়ে ঘাড়ে করে তারা নিয়ে গেছে। এরপর যখন ওদের সংখ্যা বাড়ে, তখন এই 5 জন কী করে, এরা যখন পালাচ্ছিল সেই সময় ফায়ারের মুখে পড়ে
এবং 5টা ছেলেই ওখানে মৃত্যুবরণ করে, আর একটা সিভিলিয়ান। তা আমার দুঃখ এই জায়গায় যে ছেলে কয়টা আমার খুবই অবিডেন্ট ছিল, কিন্তু ছেলে কয়টা আসার কথা নয়। মৃত্যু তাদের কীভাবে আগে আনছে, আর ওই যে তার মাথা আজালিয়ে ঢুকেছে যে একটু আগে থেকেই, এই জন্যেই আমার ছেলে কয়টা মারা গেছে। এবং সেখানে শুধু ওই নয়, আরও একটা গ্রুপের সঙ্গে পাক আর্মির যুদ্ধ হয়, সেটা আরও কামারজানি উজানে। সেখানে এতে কিছুক্ষণ ফায়ার হওয়ার পর আমার সিরাজুল নামে একটা ছেলে গুলিবিদ্ধ হয়, তারপর তারা সরে যায়। ওই যুদ্ধে আমি এদের 30টা রাইফেল ছিনিয়ে নেই এবং 30 জন রাজাকারকে আমি গ্রেপ্তার করি। আর পাক আর্মিরা দেন যখন এদের চতুর্দিকে মুক্তিযোদ্ধা, যদিও আমার 5টা ক্ষতি হয়েছে, এদিকে একটা গুলিবিদ্ধ হয়েছে, যখন দেখছি চতুর্দিকে আমরা ঘিরে ফেলছি, তখন তারা খুব তড়িৎ গতিতে ওই লাশ দুটো নিয়ে চলে যায়। এই আমার কামারজানি এইটুকুই ইয়ে। আর কামারজানি আরেকটা কথা না বললে নয়, গাইবান্ধা ছাড়া, সদর ছাড়া বাইরে যত মেয়েদের উপর টর্চার এবং মানুষ মারা, এটা কামারজানি সবচেয়ে বেশি হয়েছে। আমার জানা মতে লালচামার থেকে এই শালু রাজাকারে 11টা মেয়ে সাপ্লাই দিয়েছে কামারজানি ক্যাম্পে। তাদের সারা রাত ধর্ষণের পর পাশেই একখানে তাদের দাফন করা হয়েছে। আমি চেষ্টা নিয়েছিলাম, আঙ্গুর ভাই ইয়ার আওয়ামী লীগের নেতা, ওনার সহ আমি চেষ্টা নিয়েছিলাম ওখানে গণকবর করবো, কিন্তু দুঃখের বিষয় এখানকার কিছু লোকজনের অনিচ্ছার জন্য আমি সেটা এখন করতে পারিনি। এখন সে জায়গাটা আছে। আর এই শহীদ যে হয়েছিল 5 জন, এদের পরে আমি যখন চলে আসি, এদের শহীদের শুধু মাথার খুলিটা পাইছিল। এই মাথার খুলিটাকে 5টাকে আমি দাফন করি, কিন্তু এই মাথার খুলি কয়টা পরে ওই জায়গাটা ভেঙে যাওয়ার পর শহীদ মিনারের সঙ্গে গঠন করছিলেন, কিন্তু ভেঙে যায়। যাওয়ার পর স্কুলের ছেলেরা নিয়ে আসি, স্কুলে ওটা দাফন করে। কিন্তু দুঃখের বিষয় স্কুলটাও এখন জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না, যোজনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারা তো ভুলে কবু ডাকে না, জীবনের রঙে মনকে টানে না। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখিরা। কবুতরি বাইতে হবে, খেয়া পানি দিতে হবে, যতই ঝড় উঠুক সাগরে। তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি, শব্দ করে রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে।